আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো আজকের এই পর্বে আমরা হচ্ছে কি টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় কি মানচিত্রের প্রকারভেদ, আমাদের কি কি মানচিত্র আছে সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো বলতেছে 11 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে 11 নম্বর বলতেছে কৃষিবিদরা কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করেন। কি বললাম যে কৃষিবিদরা কোন বিষয়ক মানচিত্র ব্যবহার করে থাকেন, একটা মৃত্তিকা নাকি ভূতাত্ত্বিক নাকি উদ্ভিজ্জ নাকি জলবায়ুগত। দেখো আমরা জানি যে কৃষিবিদরা মৃত্তিকা কি যে মৃত্তিকা বিষয়ক মানচিত্র ব্যবহার করে থাকেন। তারপরে আছে আমাদের মানচিত্রের, দেখো মানচিত্রের সমষ্টিকে কি বলে। আচ্ছা, মানচিত্রের সমষ্টিকে কি বলা হয়, মৌজা মানচিত্র, তারপরে কি ভূচিত্র বলি নাকি দেওয়াল চিত্র নাকি ভূসংস্থানিক মানচিত্র। আমরা বলতেছি যে মানচিত্রের সমষ্টিকে বলা হয় ভূচিত্রাবলী, কি যে ভূচিত্রাবলী, যেহেতু কি ভূমি নিয়ে সবকিছু। তারপরে 13 নম্বর বলতেছে বাংলাদেশের একটি মানচিত্রে ধান ও পাট উৎপাদনকারী অঞ্চল দেখানো হলো, মানচিত্রটি কি নির্দেশ করতেছে। আমরা দেখো যে ধান ও পাট উৎপাদনকারী অঞ্চল, তার মানে হচ্ছে কি বন্টন মানচিত্র। এটা কি মানচিত্র, বন্টন মানচিত্র। দেখো এটা কি মানচিত্র, যে বন্টন মানচিত্র। এরপরে আমাদের 14 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কোন মানচিত্রে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখানো হয়েছে। কি বললাম যে কোন মানচিত্রে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখানো হয়েছে, ভূসংস্থানিক, দেওয়াল নাকি অ্যাটলাস নাকি প্রাকৃতিক। দেখো যে আমরা জানি যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখানো হয়ে থাকে ভূসংস্থানিক মানচিত্রে, কি ভূসংস্থানিক। এরপরে আমাদের একটা হচ্ছে উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে যে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা একটু পড়ি। দেখো যে মানচিত্র এ এবং বি যে শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য এবং বিল্ডিং এর মালিকানা মানে কি সীমানা চিহ্নিত করার জন্য। এখন বলতেছে উদ্দীপকে এ চিহ্নিত মানচিত্রের নাম কি। এ শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য, আমরা জানি শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য দেওয়াল মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। শ্রেণীকক্ষে যে মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে কি দেওয়াল মানচিত্র। এরপর আমাদের 16 নম্বর কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকে বি চিহ্নিত মানচিত্রটি ব্যবহৃত হয় কিসের জন্য। বলতেছে উদ্দীপকে বি চিহ্নিত মানচিত্রটি ব্যবহৃত হয় যে ভূমির মালিকানা থেকে কর আদায়ে দেখো বিশ্বের কোথাও কোন ধরনের মাটি তা সম্পর্কে জানতে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা জানতে। আচ্ছা, বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা জানতে তো আমাদের এই মানচিত্র ব্যবহার করা যায় না, তাই না। আমরা বলতেছি কি 1 ও 2। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনে বলতেছে যে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য কোনটি। কি যে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য কোনটি, নিখুঁত সীমানা, হাট বাজার নাকি ভূপ্রকৃতি নাকি কৃষি জমি। দেখো যে আমরা বলতেছি যে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি নিখুঁত সীমানা। তো দেখো এই সীমানা নির্ধারণের জন্য আমরা কি এই মৌজা মানচিত্র ব্যবহার করে থাকি। এরপর আমার 18 নম্বর কোশ্চেনে বলতেছে মানচিত্রের সমষ্টিকে কি বলে। দেখো যে মানচিত্রের সমষ্টিকে কি বলা হয়। আচ্ছা, ভূসংস্থানিক মানচিত্র, দেওয়াল মানচিত্র নাকি ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র। আমরা বলছি কি ভূসংস্থানিক কি ভূচিত্রাবলী মানচিত্রের সমষ্টিকে বলা হয়। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনে বলতেছে যে ব্যক্তিগত কৃষি জমি এবং বসত বাড়ি দেখানো হয় কোন মানচিত্রে। দেখো ব্যক্তিগত কৃষি জমি এবং বসত বাড়ি দেখানো হয় কোন মানচিত্রে, এক দেওয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্রে, মৌজা মানচিত্র নাকি ভূসংস্থানিক মানচিত্রে। আমরা জানি যে ব্যক্তিগত কৃষি জমি বসত বাড়ি দেখানো হয় হচ্ছে কি মৌজা মানচিত্রে, কি মৌজা মানচিত্রে। এরপরে আমাদের 20 নম্বর বলতেছে যে সরকার কোন মানচিত্রের সাহায্যে নিয়ে ভূমির মালিকদের কাছ থেকে কর নিয়ে থাকেন। দেখো যে কোন চিত্রাবলী, এখন কোন মানচিত্র ব্যবহার করে থেকে সরকার ভূমির মালিককে কর নিয়ে থাকে। বলতেছি দেখো ক্যাডাস্ট্রাল, কি ক্যাডাস্ট্রাল হচ্ছে মানচিত্র ব্যবহার করে। এরপরে আমাদের হচ্ছে 21 নম্বর বলতেছে যে বিল্ডিং এর মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়। কি বিল্ডিং এর মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়। এখন দেখো বিল্ডিং এর মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য মৌজা মানচিত্র ব্যবহার করা হয়। এই মৌজা মানচিত্র নিখুঁত সীমানা নির্ধারণ করার জন্য। 22 নম্বর বলতেছে দেখো যে দেওয়াল মানচিত্র তৈরি করা হয় কিসের জন্য। এখন দেওয়াল মানচিত্র আমরা জানি কি যে শ্রেণীকক্ষের পর্যবেক্ষণের জন্য। কি বললাম যে শ্রেণীকক্ষের জন্য কি এই দেওয়াল মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 2 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে টাইপ 3 তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।